হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই সঙ্গ চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের কেমিস্ট্রির সেমিস্টার ওয়ানের পি ব্লক এলিমেন্ট চলছিল। পি ব্লকের গ্রুপ 13 আগে প্রিভিয়াস 3টে ভিডিওতে কিছু কোশ্চেন আলোচনা করা হয়েছিল। যারা ভিডিও দেখেনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিও। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। এবং নতুন পুরাতন সকলে ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে বা চেনা পরিচিত গ্রুপে অবশ্যই শেয়ার করে দিও। দেখো প্রথম কোশ্চেন, পি ব্লক এলিমেন্ট, পি ব্লক গ্রুপ 13 পার্ট 3, কোশ্চেন নম্বর 1। এক নম্বর কোশ্চেনে কী বলেছে যে পাইরেক্স কাচের একটি গুরুত্বপূর্ণ উপাদান মৌল কোনটি? অপশান এ জিঙ্ক, অপশান বি বোরন, অপশান সি লেড এবং অপশান ডি আয়রন। পাইরেক্স কাচের গুরুত্বপূর্ণ উপাদান কী হলো? পাইরেক্স কাচের গুরুত্বপূর্ণ হচ্ছে অপশান বি বোরন। 2 নম্বর প্রশ্ন কী বলেছে? 2 নম্বর প্রশ্ন বলেছে বোরন নাইট্রাইডের প্রতিটি পরমাণু কি সংকরিত ড্যাশ সংকরায়িত। অপশান এ বলেছে এসপি, অপশান বি sp2, অপশান সি বলেছে sp3 এবং অপশান সি বলেছে sp3d। আমরা জানি বোরন নাইট্রাইডের সংকেত হচ্ছে Bn। বোরন নাইট্রাইডের সংকরিত অবস্থা কী থাকে? বোরন নাইট্রাইডের প্রতিটি পরমাণু B3N3 বোরন নাইট্রাইডের প্রতিটি পরমাণু কি সংকরিত হয়? sp2 সংকরায়িত অবস্থায় থাকে। বোরন নাইট্রাইডের ছবি পাশে দেখানো আছে। এখানে দেখো প্রত্যেকটা বি অথবা এন এর 3টে সিগমা আছে এবং একটা পাই বন্ধন আছে, এবং 3টে সিগমা একটা পাই হলো তাদের নাম হলো sp2 হাইব্রিডাইজড। নেক্সট কোশ্চেন নম্বর 3। 3 নম্বর প্রশ্নে কী বলেছে যে বোরাক্সের সংকেত যদি Na2B4OX OSY এবং ZH2O হয় তবে X + Y + Z এর মান কত? তো বোরাক্সের যে এখানে জেনারেল সংকেত দিয়েছে, এরকমই বোরাক্সের আমাদের সংকেত আমরা কী জানি? Na2B4O5 OH হোল 4.8H2O। এটা তো বোরাক্সের সাধারণ সংকেত নাকি? Na2B4O5 OH হোল 4.8H2O। এবার এটাকে যদি আমরা কম্পেয়ার করি Na2B4OX OHY আর ZH2O এর সাথে যদি আমরা কম্পেয়ার করি, এখান থেকে আমরা কী পাবো? এখান থেকে আমরা পাবো X = কত? X = আসছে আমাদের এখান থেকে না 5, Y = কী আসছে 4, আর Z = আসছে 8। এবার X + Y + Z করলে যদি এই তিনটা আমরা যোগ করি, X + Y + Z করলে মানে আমাদের 17। তো উত্তর হচ্ছে অপশান সি উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 4। 4 নম্বর প্রশ্নে কী বলেছে? দেখো বোরাক্সের রাসায়নিক নাম জানতে দিয়েছে। 4 নম্বর কোশ্চেনে জানতে দিয়েছে বোরাক্সের রাসায়নিক নাম কি? অপশানে দেওয়া আছে সোডিয়াম হেক্সাবোরেট ডেকাহাইড্রেট, অপশান ডি বলছে সোডিয়াম টেট্রাবোরেট ডেকাহাইড্রেট, অপশান সি বলছে সোডিয়াম টেট্রাবোরেট মনোহাইড্রেট এবং অপশান ডি বলছে সোডিয়াম টেট্রাবোরেট হেক্সাহাইড্রেট। এর আমরা এর সংকেত আমরা কি জানি? বোরাক্সের সংকেত হচ্ছে Na2B4O7.10H2O। এখানে দেখো জল কতগুলো আছে? জল হচ্ছে 10খানা, 10টা জলকে আমরা বলি ডেকা। 10টা জলের অনুকে আমরা কী শব্দটি ইউজ করি? ডেকা শব্দটি ইউজ করা হয়। তো ডেকা হাইড্রেট এটা হবে। এবার ডেকা হাইড্রেট দুটো অপশান রয়েছে দেখো। তো এখানে সোডিয়াম যেটা আছে, বোরন যেটা আছে সেটা কটা আছে? এটা হচ্ছে 4টে। তো এর নাম হচ্ছে কি সোডিয়াম 4টে দেখো বোরন, তাই এর নাম কি সোডিয়াম টেট্রাবোরেট ডেকা হাইড্রেট। অপশান হচ্ছে বি। নেক্সট কোশ্চেন নম্বর 5। 5 নম্বর প্রশ্নে কী দিয়েছে দেখো। 5 নম্বর কোশ্চেনে বলেছে যে বোরাক্সের জলীয় দ্রবণ ড্যাশ প্রকৃতির হয়। আমরা জানি বোরাক্সের জলীয় দ্রবণ কী প্রকৃতির হয়? বোরাক্সের জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির হয়। বোরাক্সের জলীয় দ্রবণ কী হয়? ক্ষারীয় প্রকৃতির হয়। এর কারণ কি? যদি বোরাক্সকে আমরা জলে দ্রবীভূত করি Na2B4O7 যোগ 7H2O, যদি জলে দেওয়া হয় উৎপন্ন কী হবে না বোরিক অ্যাসিড H3BO3 এবং তার সাথে উৎপন্ন হবে NaOH, 2 মোল NaOH এবং 4 মোল বোরিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। অর্থাৎ যদি আমরা এটা বোরাক্সকে যদি আমরা জলে দ্রবীভূত করি উৎপন্ন হবে কি আমাদের অ্যাসিড উৎপন্ন হবে। এটা কি মৃদু অ্যাসিড এবং এটা হচ্ছে তীব্র ক্ষার।
তো বোরাক্সের জলীয় দ্রবণে উৎপন্ন হয় মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষার। যেহেতু এখানে তীব্র ক্ষারের অধিক্য বেশি থাকে, অর্থাৎ OH মাইনাসের আয়নের অধিক্য বেশি থাকার জন্য এই পুরো দ্রবণটা কি হয়, দ্রবণটাই ক্ষারীয় প্রকৃতির, দ্রবণটাই ক্ষারীয় প্রকৃতির। নেক্সট কোশ্চেন নম্বর 6 কি বলেছে, বলেছে গোলাপি বর্ণের ফেনোলেফথেলিন যুক্ত বোরাক্সের জলীয় দ্রবণে ড্যাশ যোগ করলে গোলাপি বর্ণ বর্ণহীন হয়। তবে এখন আমরা দেখলাম কোশ্চেন 5 নম্বরে যে বোরাক্সের জলীয় দ্রবণ কী প্রকৃতির হয়, ক্ষারীয় প্রকৃতির হয়। যেহেতু এখানে NaOH তীব্র ক্ষার উপস্থিত থাকে, তাই বোরাক্সের জলীয় দ্রবণ কী প্রকৃতির হয়, ক্ষারীয় প্রকৃতির হয়। এবার হচ্ছে এই ক্ষারীয় প্রকৃতির যদি আমরা ফেনোলেফথেলিন দিই তার বর্ণ কী হয়, ক্ষারের মধ্যে যদি আমরা কী দিই, ফেনোলেফথেলিন দিই, ফেনোলেফথ্যালিন যদি দেওয়া হয় তার বর্ণ কি আসে, ফেনোলেফথ্যালিন বর্ণ দিলে গোলাপি বর্ণ আসে। এবার সেই গোলাপি বর্ণের গোলাপি বর্ণ আসলো, গোলাপি বর্ণ। এই গোলাপি বর্ণের মধ্যে যদি আমরা কোন পদার্থটা নিম্নলিখিত কোন পদার্থটা যোগ করলে সেই বর্ণটা বর্ণহীন হয়ে যাবে। অপশান এতে বলছে সিস 1,2 ডায়ল, অপশান বিতে বলছে ট্রান্স 1,2 ডায়ল, অপশান সিতে বলছে বোরাজিন এবং অপশান ডিতে বলছে সোডিয়াম বোরোসিলিকেট। এই যে চারটে অপশানের মধ্যে কোন যৌগটা দিলে আমাদের এখানে ঘটবে হচ্ছে অপশান এ, সিস 1,2 ডায়ল, কেন হচ্ছে এখানে দেখো, এটা অ্যাকচুয়ালি এখানে বিক্রিয়া কী হয়, বিক্রিয়া যদি এটা সিস ডায়ল দিলেও হয়, সিস ডায়ল বাদে অন্য একটা জিনিস আছে যেটা হচ্ছে গ্লিসারল দিয়েও এই জিনিসটা ঘটানো যায়। সিস 1,2 ডায়ল কেমন দেখতে হয়, সিস 1,2 ডায়ল হচ্ছে, যদি ডায়ল মানে বুঝতে পারছো, ডায়ল তোমরা 11 এখনও অর্গানিক পড়োনি কিন্তু ক্লাস 10-এ তো পড়েছো। তো অল মানে কি, অল শব্দ আসে ওইসের জন্য, এটুকু জানো, ওইস মূলক যদি উপস্থিত থাকে তাকে অল বলে। ডায়ল মানে দুটো ওইস থাকে, আর 1,2 মানে পাশাপাশি দুটো কার্বনে, 1 নম্বর কার্বন এবং 2 নম্বর কার্বনে ওইস থাকবে। দুটো কার্বনে যে কোন দুটো কার্বনে, পাশাপাশি দুটো কার্বনে যদি ওইস থাকে তাকে বলে ডায়ল। এবং এই সিস শব্দের অর্থ হচ্ছে, তোমরা এখানে 11-এ গিয়ে সেকেন্ড সেমিস্টারে গিয়ে পড়বে, যখন যেদের এই পড়বে মানে কনফার্মেশন বা সমবায়িত পড়বে তখন এগুলো পাবে, যে সিস শব্দের অর্থ হচ্ছে যদি এই ডায়লটা একই দিকে থাকে। সিস শব্দের অর্থ হচ্ছে এখানে যে দুটো ওইস আছে, বা সিস শব্দের অর্থ যদি সেম টাইপের পরমাণু বা গ্রুপ একই দিকে অবস্থান করে, ডবল বন্ডের একই দিকে অথবা সেই যৌগের একই দিকে অবস্থান করে, একই পোর্শনে মানে এক সাইডে, সেম সাইড, সেটাকে বলে ডায়ল। যদি এখানে সিস ডায়ল মানে কি, যদি একই দিকে দুটো ডায়ল থাকে, এরকম একটা উদাহরণ আমরা নিতে পারি গ্লিসারলের সংকেত হচ্ছে CH2OH, আর কি হতে পারে না, CH2OH। এর মধ্যে তো এই যে দুটো ওইস কোন দিকে একই দিকে আছে, তোমরা এটা না কেমন রাখতে পারো না, CH2OH আমাদের কোশ্চেন অনুসারে দুটো ডায়ল দিলাম, যার দুটো ডায়লই কি, দুটো ডায়লের OH একই দিকে, সেজন্য এটাকে বলা কি সিস ডায়ল। দুটো যদি সিস ডায়ল নেওয়া হয়, এটা কার সাথে যুক্ত, বোরিক অ্যাসিডের সাথে। বোরিক অ্যাসিড মানে এখানে কি জলীয় দ্রবণ কার আছে, ফেনোলেফথ্যালিন। কোশ্চেন ছিল দেখো, ফেনোলেফথ্যালিনের জলীয় দ্রবণ কার সাথে না, বোরাক্সের জলীয় দ্রবণে। এবার বোরাক্সের জলীয় দ্রবণ আমাদের কি উৎপন্ন হয় দেখেছিলাম, বোরাক্সের জলীয় দ্রবণ উৎপন্ন হয় দেখেছিলাম কি, মৃদু বোরিক অ্যাসিড। এই মৃদু বোরিক অ্যাসিড জল থেকে OH মাইনাস গ্রহণ করে কিন্তু করে BOH4 মাইনাস তৈরি করে। এর সাথে দুটো ডায়ল কি করে, অ্যাডাক্ট হয়ে মানে যুক্ত হয়ে একটা চিলেট টাইপ যৌগ তৈরি করে, কি করে, চিলেট টাইপ যৌগ তৈরি করে। এই পর্যন্ত এই টোটাল দ্রবণের বর্ণ ছিল কি, গোলাপি। এবার যখন এটা ডায়লের সাথে যুক্ত হবে, চিলেট টাইপ যৌগ যখন তৈরি করবে, স্থায়ী জটিল চিলেট যৌগ যখন তৈরি হবে, তখন এই ডায়লের কালার কি হয়ে যাবে, ডায়লের কালার বর্ণহীন হয়ে যাবে, কি হয়ে যাবে, বর্ণহীন। এটা কেমন হয়, মাঝে থাকে বি, এই বি এর চারটে যোজ্যতা কি যুক্ত হয়, চারটে OCH2 এভাবে যুক্ত, এই যে সিলেট টাইপ যৌগ তৈরি হলো। এবার এটা যেমন একটা গ্লিসারল নিতাম, এখানে একটা CH বন্ধ হয়ে এখানে CH2OH এক্সট্রা পড়ে থাকতো, CH2OH। এই যে সিলেট টাইপ যে যৌগটা তৈরি হলো, এটা বর্ণহীন হয় বলে, এই যে সিলেট টাইপ যৌগটা তৈরি হলো, এটা কি হয়, এটা বর্ণহীন হয়, বর্ণহীন। তো অ্যাকচুয়াল ঘটনা কি হলো, বোরাক্সের জলীয় দ্রবণ কি প্রকৃতির, ক্ষারীয় প্রকৃতির। এই ক্ষারীয় প্রকৃতির বোরাক্সের জলীয় দ্রবণে যদি আমরা ফেনোলেফথ্যালিন দিই, তার বর্ণ হয় গোলাপি কালার। এবং এই গোলাপি কালার দ্রবণে যদি আমরা সিস দিই, এই দুটো দেখো, দুটো ওইস কার সাথে বেশি যুক্ত, যদি দুটো ওইস একদিকে না থাকে তবে তো বিক্রিয়া করবে না। তো দুটো ওইস একদিকে থাকবে, সেটা কিসে থাকবে, সিসে থাকবে, ট্রান্সে থাকবে না। ট্রান্সে যদি এটা অপোজিট সাইডে থাকে, যদি এটা সিসে একই দিকে থাকে, তাই একই দিকে থেকে দুটো ওইস বিক্রিয়া করে কি তৈরি করে, বিক্রিয়া করে আমাদের বর্ণহীন এরকম চিলেট যৌগ তৈরি করে, তাই এটি বর্ণহীন হয়ে যায়। এটা হলো কোশ্চেন নম্বর 6। নেক্সট কোশ্চেন নম্বর 7 কি বলেছে, কোশ্চেন নম্বর 7 বলেছে যে বোরাক্সের
অষ্টতলকীয় আকৃতিতে কেলাস জলের অণুর সংখ্যা কত? বোরাক্সের অষ্টতলকীয় আকৃতি। বোরাক্সের আমাদের এর আগে যে জিনিসটা দেখলাম, বোরাক্সের যে সংকেত দেখো 10 অণু জল রয়েছে, এবার বোরাক্সের যদি আমরা অষ্টতলকীয় গঠন আকৃতি দেখি, দেখব সেখানে কটা জলের অণু রয়েছে। বোরাক্সের অষ্টতলকীয় গঠন আকারে জলের অণু থাকে, কেলাস জলের অণু থাকে 5টি। নেক্সট কোশ্চেন 8 নম্বর বলছে এক অণু বোরিক অ্যাসিড দ্বারা প্রদান করা মোট প্রোটনের সংখ্যা কত? দেখো ভালো করে বুঝবে কোশ্চেনটা বলেছে এক অণু বোরিক অ্যাসিড দ্বারা প্রদান করা H+ এর সংখ্যা কত? তো বোরিক অ্যাসিডের সংকেত আমরা কি জানি H3BO3। এখানে স্ট্রাকচার কেমন আসে BOH BOH BOH। আমরা জেনারেল কি জানি, যদি ও এর সাথে কোনো এইচ যুক্ত থাকে, ও এর সাথে কোনো এইচ যুক্ত থাকে, তখন সেই এইচ বেরিয়ে গিয়ে সেই যৌগটাকে অ্যাসিডিক চরিত্র দেয়। তো এখান থেকে ওএইচ থেকে এইচ বেরিয়ে গিয়ে অ্যাসিডিক চরিত্র দেবে ভাবলে তোমরা কটা উত্তর করবে? 3টে করবে। কিন্তু বাস্তবে দেখা যায় এই বোরিক অ্যাসিড থেকে একটাও কী করে, 0টা এইচ বেরোয়। এখান থেকে কোনো এইচ বের হতে পারে না। তাই বোরিক অ্যাসিড কটা প্রোটন গ্রহণ করে? 0খানা প্রোটন ত্যাগ করে। এই গেল কোশ্চেন নম্বর 8। নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 9। হচ্ছে কোশ্চেন বলেছে 9, স্বচ্ছ বোরাক্স গুটি কোনটি? স্বচ্ছ বোরাক্স গুটি কি আমরা জানি, স্বচ্ছ বোরাক্স গুটি হলো সোডিয়াম মেটাবোরেট এবং ডাইবোরেন ডাইঅক্সাইডের মিশ্রণ। কার হচ্ছে সোডিয়াম মেটাবোরেট NaBO2 যোগ B2O3 এর মিশ্রণকে বলা হয় স্বচ্ছ গুটি। তো হচ্ছে অপশান ডি। নেক্সট কোশ্চেন নম্বর 10। 10 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে দেখো ভালো করে। বলেছে যে এই যে বোরাক্স বিট পরীক্ষা দ্বারা ধাতব আয়নকে শনাক্ত করানো যায় না। এই বোরাক্স বিট পরীক্ষা দ্বারা ড্যাশ ধাতব আয়নটি শনাক্তকরণ করা যায় না। এই যে কোশ্চেনটা বোরাক্স বিট পরীক্ষা তোমরা পাবে এর আগের যে পার্টের ভিডিও রয়েছে, অর্থাৎ ভিডিও নম্বর 4-এ, ভিডিও নম্বর 3-তে, এই যে প্রিভিয়াস ইউনিটের ভিডিও নম্বর 3-এ বোরাক্স বিট পরীক্ষা সম্পর্কে আলোচনা করা রয়েছে ডিটেলসে, তোমরা ওখানে গিয়ে দেখে নিও। তো আমরা কি জানি বোরাক্স বিট পরীক্ষা দেয় কারা? বোরাক্স বিট পরীক্ষায় দেয় হচ্ছে 3D ট্রানজিশন মেটালের বেশিরভাগগুলো দেয়। 3D যে ট্রানজিশন মেটাল রয়েছে তার মধ্যে বেশিরভাগই কী দেয়? বোরাক্স বিট পরীক্ষা দেয়। কে বোরাক্স বিট পরীক্ষা দেয়? কপার দেয়, আয়রন দেয়, কোবাল্ট, ম্যাঙ্গানিজ, নিকেল, ক্রোমিয়াম। কে দেয়? কপার, আয়রন, কোবাল্ট, নিকেল, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম। এগুলো কি দেয়? এগুলো হচ্ছে বোরাক্স বিট পরীক্ষা দেয়। এই 6জন কী হয়? বোরাক্স বিট পরীক্ষার টেস্ট দেয়। তো এখানে আমাদের অপশানে যেটা রয়েছে বোরাক্স বিট পরীক্ষা কী রয়েছে? আয়রন দেওয়া আছে, অর্থাৎ এখানে আয়রন আমাদের উত্তর আয়রন 3+ বোরাক্স বিট পরীক্ষা দেবে। বাদবাকি যেগুলো রয়েছে সেগুলো দেবে না। বাদবাকিগুলো কী আছে? অ্যালুমিনিয়াম আছে পি ব্লকের এলিমেন্ট, জিঙ্ক, ম্যাগনেসিয়াম Mg আছে কিসের? ম্যাগনেসিয়াম আছে গ্রুপ 2 এর এলিমেন্ট, আর সোডিয়াম আছে গ্রুপ 1 এলিমেন্ট। তো এগুলো দেবে না, শুধুমাত্র Fe3+ এদের মধ্যে কী দেবে? বোরাক্স বিট পরীক্ষা দেবে। নেক্সট কোশ্চেন নম্বর 11 নম্বর কোশ্চেনে বলেছে যে ক্ষারকীয় ঘর্ষক পদার্থ কোরান্ডামের রাসায়নিক সংকেত কি? কোরান্ডামের রাসায়নিক সংকেত হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3। এটা হচ্ছে অ্যান্সার, কোরান্ডামের রাসায়নিক সংকেত। নেক্সট কোশ্চেন নম্বর বলেছে আমাদের যে কলাম ম্যাচিং 1 নম্বর প্রশ্ন। কলাম ম্যাচিংয়ের কোশ্চেন নম্বর 1 কি বলেছে? কলাম দেখো ভালো করে তোমরা। কলাম দেখেছো? স্তম্ভ 1 ও স্তম্ভ 2 এর মধ্যে মিলকরণ ঘটিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। অপশান এ স্টেটমেন্ট 1-এ কলম স্তম্ভে 1-এ একে কি দিয়েছে? একে দিয়েছে দেখো, বলেছে যে সর্বাধিক প্রাচুর্য মৌল। তো এই যে অপশান যেগুলো দেওয়া আছে ABCD এর মধ্যে সবথেকে বেশি পরিমাণে কোন মৌলটি উপস্থিত থাকে? সবথেকে মৌল থাকে অ্যালুমিনিয়াম সবথেকে বেশি পরিমাণে থাকে। 2 নম্বর কোশ্চেনে বলছে নিম্নতম গলনাঙ্ক। এটা তোমাদের সকলে জানা আছে। নিম্নতম গলনাঙ্ক কার হয়? আমরা জানি যে একটু গরমের সময় অর্থাৎ 30°C বা 35°C তার উপরে চলে গেলে এদের মধ্যে গ্যালিয়াম বলে একটা ধাতু রয়েছে যেটি গলে যায়। 35°C উপরে উষ্ণতায় গেলে কী হবে? গ্যালিয়াম গলে তরলে পরিণত হবে। তাই গ্যালিয়ামের গলনাঙ্ক সব থেকে কম এদের মধ্যে। নেক্সট 3 নম্বরটা কি বলেছে দেখো, নিষ্ক্রিয় জোড় প্রভাব। তোমরা সকলে জানো নিষ্ক্রিয় জোড় প্রভাব কারা দেখায়? গ্রুপ 13 এবং গ্রুপ 14 এর একদম নিচে যারা আছে অর্থাৎ থ্যালিয়াম এবং এদিকে লেড। গ্রুপ 13 থ্যালিয়াম এবং গ্রুপ 14 লেড হচ্ছে কি দেখায়? নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব দেয়। তাই এখানে উত্তর হবে থ্যালিয়াম নিষ্ক্রিয় ইলেকট্রনের প্রভাব। তার একটা কি পড়ে থাকলো লাস্ট, কোনো ডি কক্ষক নেই কার? কোনো ডি কক্ষক নেই বোরনের কি নেই? কোনো ডি কক্ষক নেই। কারণ কি? বোরন হচ্ছে দ্বিতীয় পর্যায়ের মৌল, সেকেন্ড পিরিয়ডের এলিমেন্ট।
তোমাদের এখান থেকে কী পেলাম, উত্তর পেলাম একের সাথে ডি, একের সাথে এটা পেলাম ডি, দুইয়ের সাথে কী পেলাম, দুইয়ের সাথে হচ্ছে সি, তিনের সাথে পেলাম বি এবং চারের সাথে পেলাম এ। এটা হচ্ছে আমাদের উত্তর, অপশান ডি হচ্ছে আমাদের অ্যান্সার, সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 2, কলম 2, 2 নম্বর কলমে বলেছে কি দেখো, বলেছে যে ভালো করে দেখো, স্তম্ভগণ স্তম্ভটি মিলকরণ ঘটিয়ে সঠিক বিকল্প নির্বাচন করো। স্তম্ভগণে দিয়েছে নিম্ন জারণ স্তর +1 সবচেয়ে বেশি স্থায়ী। এই চারটের মধ্যে কী হবে, সবচেয়ে নিম্ন জারণ স্তর +1 স্থায়ী হয় আমরা জানি কে, 1 নম্বরে দায়ী হয় বি অর্থাৎ থ্যালিয়াম। থ্যালিয়াম কি নিম্ন জারণ স্তর 1 স্থায়ী হয়, কারণ হচ্ছে থ্যালিয়ামের কী দেখায়, নিষ্ক্রিয় ইলেকট্রন জোর প্রভাব দেখা যায়। নেক্সট 2 নম্বর বলেছে কি দেখো, এর সাথে অনার্দ্র অবস্থায় সমযোজী। এর মধ্যে অনার্দ্র অবস্থায় সমযোজী কি হয়, অনার্দ্র অবস্থায় সমযোজী হয় GaCl3 গ্যালিয়াম ট্রাইক্লোরাইড, এটি অনার্দ্র অবস্থায় সমযোজী হয়। নেক্সট 3 নম্বরে কি দেওয়া আছে, 3 নম্বরে দেওয়া আছে যে ডাইমার রূপে অবস্থান করে কে, ডাইমার রূপে অবস্থান করে সকলে জানো তোমরা BH3, ডাইমার রূপে B2H6 রূপে, মানে ডাইমার কি B2H6 রূপে অবস্থান করে। আর নেক্সট 4 নম্বরটা কী হবে, 4 নম্বরটা বলেছে থার্মিট বিক্রিয়া করে কে, অ্যালুমিনিয়াম থার্মিট বিক্রিয়া করে। স্তম্ভ ম্যাচিংয়ে তোমরা যখনই কোনো স্তম্ভ চেক করবে দেখবে একটা না একটা স্তম্ভ, একটা না একটা মিলবে, মানে সহজ থাকবেই, সেটা ধরে তোমরা এগোবে সবসময়। হ্যাঁ, কী বলছিলাম যে তোমরা যখন কোনো একটি স্তম্ভকে দেখবে ভালো করে দেখলে বুঝতে পারবে একটা না দুটো সহজ দেওয়া থাকবেই, তোমরা সেটা ধরে সবসময় এগোবে, তবে খুব সহজে ফুল স্তম্ভ না মিলিয়েও তোমরা উত্তর পেয়ে যাবে অনেক সময়। নেক্সট কোশ্চেন নম্বর 3, স্তম্ভ 3-এ কী বলেছে বোরাক্স, তারপরে 2 নম্বর বলছে কার্নাইট, অপশান 3 নম্বরে বলছে বোরাজিন এবং 4-এ বলছে স্বর্ণকারের সোহাগা। এদের এই যে যদি আমরা দেখি বোরাক্সের সংকেত যদি তোমাদের মুখস্থ না থাকে, কার্নাইটের সঙ্গে যদি মুখস্থ না থাকে, তাহলে তোমরা কী ধরে বোরাক্স আর বোরাজিন ধরে আগাবে। বোরাক্সের সংকেত তোমরা সকলে জানো, বোরাক্সের সংকেত কী হয়, Na2B4O7 10H2O, এটা কী সংকেত, এটা হচ্ছে বোরাক্সের সংকেত। বোরাক্সের সংকেত কি 10H2O, তাই হবে অপশান বি, অর্থাৎ বোরাক্সের সংকেত কি বোরাক্স। লিখে লিখে কথা, বোরাক্সের সাধারণ সংকেত হচ্ছে Na2B4O10.10H2O, এটা হচ্ছে বোরাক্সের সংকেত 10H2O। 2 নম্বরে কি আছে, 2 নম্বরে আছে বোরাজিন, কি আছে বোরাজিন। বোরাজিনের সংকেত কী হয় জানো তোমরা না, B3N3H6, এটা হচ্ছে বোরাজিনের সংকেত। তারপরে তোমরা কি অবশ্যই জানো যে স্বর্ণকারের সোহাগ এবং কার্নাইটের সংকেত জানো না, তবে এই দুটো অপশন মিলিয়ে দেখো কার সাথে মিলছে। তো বোরাক্স হচ্ছে একের সাথে কোনটা হবে, একের সাথে হবে বি, এক হচ্ছে বি, দেখো এক হচ্ছে বি এর সাথে, এক বি কোন অপশন আছে, একের সাথে বি অপশন রয়েছে দুটো, বি এবং সি। তবে 3-এর সাথে আমরা কি মিলাম, ডি। 3-এর সাথে ডি কোথায় আছে, 3-এর সাথে কি দুটোই আছে, দেখো 3-এর সাথে যদি দুটো নেই, 3-এর সাথে দুটো আছে অপশান বিতে, তাই উত্তর হবে আমাদের অপশান বি। তো 3-এর সাথে আছে ডি, এই দুটো জিনিস কোথায়, অপশান বি ম্যাচ করছে, তাই উত্তর হলো অপশান বি। বুঝতে পারলে, তো দেখো কার্নাইট এবং তোমাদের স্বর্ণকারের সোহাগের সংকেত নাও জানো, তাও উত্তর করতে পারবে এখান থেকে। এখান থেকে আমরা দেখতে পেলাম যেহেতু উত্তর বি আসলো আমাদের, দেখো কার্নাইটের সংকেত কী আসছে এখান থেকে, কার্নাইট হচ্ছে 2 নম্বরে আছে, তাই কার্নাইটের সংকেত হবে না অপশান এ, Na2B4O7.4H2O, এটা কি, এটা হচ্ছে কার্নাইটের সংকেত। কার সংকেত, কার্নাইট। আর আরেকটা সংকেত যেটা পড়ে থাকলো ওটা কিসের সংকেত, স্বর্ণকারের সোহাগা। স্বর্ণকারের সোহাগার সংকেত হচ্ছে Na2B4O7 5H2O, স্বর্ণকারের সোহাগা এর সংকেত কি, Na2B4O7.5H2O। নেক্সট কোশ্চেন নম্বর 4, কলাম ম্যাচিংয়ের 4 নম্বর কলাম ম্যাচিংয়ে কী দেওয়া আছে, বলেছে যে স্তম্ভ 2 বোরাক্সের সাথে কার বিক্রিয়া, NH4Cl। তো বোরাক্সের সংকেত কী জানো তোমরা, বোরাক্সের সংকেতে বোরাক্সের সাথে কার বিক্রিয়া বসে দেখো, NH4Cl, অর্থাৎ বোরাক্সের সাথে NH4Cl এর বিক্রিয়া কী ঘটে, বোরাক্সের সাথে যদি NH4Cl এর বিক্রিয়া ঘটানো হয়, তো কার সাথে বিক্রিয়া বলতে বোরের সংকেত আমরা কি জানি, Na2B4O7 এর সাথে কার বিক্রিয়া বলেছে, NH4Cl। NH4Cl এর সাথে এর বিক্রিয়া তৈরি হবে কি, এর সাথে তৈরি হবে Bn, বোরন নাইট্রাইট, Bn তৈরি হবে এখান থেকে। 2 নম্বর কি দেওয়া আছে, 2 নম্বর আছে বোরিক অ্যাসিড, বোরিকের সঙ্গে H3BO3, বোরিকের সাথে H3BO3 এর সাথে কার বিক্রিয়া, Na2CO3। Na2CO3 এর সাথে এর বিক্রিয়া কী তৈরি হবে না, Na2, যদি Na আছে এখানে Na2B4O7 তৈরি হবে। তো এখানে আমরা দুটো পেয়ে গেছি, দেখো দুটো মানে কী কী পেলাম, একের সাথে হচ্ছে 3 আর 2-এর সাথে হচ্ছে 1,
একের সাথে 3, 2-এর সাথে 1 হলে 3-এর সাথে কী হবে অবভিয়াসলি 3-এর সাথে কি আসবে অপশান বি, অর্থাৎ বোরনের সাথে CO2 বিক্রিয়ায় বোরন আর কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ায় উৎপন্ন হবে ডাইবোরেন ট্রাইঅক্সাইড। এই গেল আমাদের কোশ্চেন নম্বর 4 স্তম্ভ ম্যাচিং। নেক্সট কোশ্চেন নম্বর এবার আছে অ্যাসারশন রিজনিং টাইপ কোশ্চেন। এবার হচ্ছে কি অ্যাসারশন এবং রিজনিং টাইপের কোশ্চেন। 1 নম্বর প্রশ্ন কি বলেছে, তার অ্যাসারশন এবং রিজনিং টাইপ কোশ্চেন তোমরা নিশ্চয়ই সকলে জানো কি টাইপের। এখানে দুটো স্টেটমেন্ট দেওয়া থাকবে, একটা হচ্ছে বিবৃতি এবং তার কারণ। এবার তোমাকে দেখে বলতে হবে, মানে বিচার করে বলতে হবে যে কোনটা সঠিক কোনটা ভুল, এবং যদি দুটোই সঠিক হয় তবে কারণটা কি বিবৃতির সঠিক উত্তর সেটা তোমাকে খুঁজতে হবে। সাথে সাথে 1 নম্বর কোশ্চেন দেখো ভালো করে, বলেছে যে বিবৃতি এখানে কি দেওয়া আছে, বিবৃতি দেওয়া আছে অ্যালুমিনিয়ামের প্রমাণ বিজারণ বিভবের মান সর্বোচ্চ। তো অ্যালুমিনিয়ামের প্রমাণ বিজারণ বিভবের মান সর্বোচ্চ কি হবে, অ্যালুমিনিয়ামের প্রমাণ বিজারণ বিভবের সর্বোচ্চ হবে না। 2 নম্বরে কি দেওয়া আছে, এর কারণ হিসেবে বলেছে যে Al3+ আয়নের হাইড্রেশন এনথালপির মান সর্বনিম্ন। এটাও ভুল, কারণ সর্বনিম্ন হাইড্রেশন এনথালপি কাদের হয়, যার সাইজ সব থেকে বড় হয়, যার সাইজ সব থেকে বেশি হয় তারই কি হয় হাইড্রেশন এনথালপি সব থেকে কম হয়। তাই দুটোই হলো কি আমাদের ভুল 1 নম্বর কোশ্চেনের। 2 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, কোশ্চেন নম্বর 2 এ বলেছে BOH হোল সাইজ সাবানের মতো পিচ্ছিল। BOH হোল সাইজটা কি অ্যাকচুয়ালি বোরিক অ্যাসিড না, BOH3BO3, আর বোরিক অ্যাসিড কি হয় সাবানের মতো পিচ্ছিলিত হয়, বোরিক অ্যাসিড পিচ্ছিল হয়, তাই কি বোরিক অ্যাসিড ঠিক। 2 নম্বর কি বলছে, কারণ হিসেবে এটাই বিবৃতি গেল, আর কারণ হিসেবে কি বলেছে রিজন টাইপের, যে বোরিক অ্যাসিড এর গঠন স্তরীয় প্রকৃতির। যে বোরিক অ্যাসিডের গঠনটা যেহেতু স্তরীয় প্রকৃতির হয়, মানে স্তরীয় প্রকৃতির কী স্তরীয় হয়, এখানে একটা বোরিক অ্যাসিড অণু আর একটা বোরিক অ্যাসিড অণুর সাথে হাইড্রোজেন বন্ধনের সাথে যুক্ত থাকে। এই হাইড্রোজেন বন্ধনগুলো স্তরে 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 সজ্জিত থাকে, সেজন্য এটি পিচ্ছিল হয়। তো এটাও কি ঠিক, আরও ঠিক, এও ঠিক, আরও ঠিক, এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা, আর হলো এ কি সঠিক ব্যাখ্যা। উত্তর আমাদের কি আসলো, এখান থেকে অপশান এ আসলো। নেক্সট কোশ্চেন নম্বর 3 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো ভালো করে, বিবৃতি কি দিয়েছে এখানে, বিবৃতি এতে দেওয়া আছে যে AlOH হোল সাইজ এর জিলেটিনীয় সাদা অধক্ষেপ HCl ও গাঢ় NaOH এর দ্রাব্য। কি বলছে, AlOH হোল সাইজ এর জিলেটিনীয় সাদা অধক্ষেপ, জিলেটিনীয় কি অধক্ষেপ, সাদা কালারের যে অধক্ষেপটি সেটি HCl এবং এই সমস্ত দ্রব্য, হ্যাঁ অবশ্যই দ্রব্য, কারণ আমরা কি জানি অ্যালুমিনিয়াম কিন্তু হাইড্রক্সাইড কী প্রকৃতির হয়, এটা উদরী প্রকৃতির হয়, তাই সেটা HCl এর সাথে বিক্রিয়া করে কী তৈরি করে, লবণ জল তৈরি করে, AlCl3 যোগ H2O তৈরি করে। আবার AlOH হোল সাইজ অ্যালুমিনিয়াম অক্সাইড কার সাথে, NaOH এর সাথে বিক্রিয়া করে কী তৈরি করে, সোডিয়াম অ্যালুমিনেট NaAlO2 তৈরি করে এবং যের সাথে জল তৈরি করে। তো এখান থেকে আমরা কী দেখলাম যে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড অ্যাসিড এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করতে পারে, তাই বিবৃতি এ কি সঠিক। এবং কারণ হিসাবে কি বলেছে দেখো, রিজনিং বলেছে কি, কারণ AlOH হোল সাইজ উভধর্মী প্রকৃতির। তো এটা তো ঠিক, এটা উভধর্মী বলে তো অ্যাসিড ও ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করতে পারে, তাই উত্তর হলো আমাদের কি এও ঠিক আরও ঠিক, এবং এ হলো আর এর সঠিক কারণ। উত্তর হচ্ছে অপশান এ। নেক্সট কোশ্চেন নম্বর 4, কত নম্বর কোশ্চেন, কোশ্চেন নম্বর 4 দেখো কি বলেছে, কোশ্চেন নম্বর 4 বলেছে যে বিবৃতি এবং তার কারণ। বিবৃতিতে কি দেওয়া আছে, এতে দেওয়া আছে কি বোরিক অ্যাসিড মানে BOH হোল সাইজ আম্লিক, কিন্তু থ্যালিয়াম OH হোল সাইজ ক্ষারীয় প্রকৃতির হয়। BOH হোল সাইজ আম্লিক হয়, কিন্তু থ্যালিয়াম OH হোল সাইজ ক্ষারীয় প্রকৃতির হয়। তো এটা ঠিক না বলে, এটা ঠিক, কারণ বলছে কি দেখো, বোরিক অ্যাসিডের কি আছে, বোরিক অ্যাসিড পর্যায় সারণীর উপরে রয়েছে, তাই উপরের দিকে কি থাকে আম্লিক চরিত্র থাকে, যত উপর থেকে আমরা নিচে নামতে থাকি, মানে পর্যায় সারণীর উপর থেকে যখন আমরা নিচে নামবো তখন কি হবে, তখন ক্ষারীয় প্রকৃতি বৃদ্ধি পাবে, তখন কি হবে আম্লিক প্রকৃতি কমবে এবং ক্ষারীয় প্রকৃতি বৃদ্ধি পাবে। তাই বোরিক অ্যাসিড কি, বোরিক অ্যাসিড হচ্ছে আম্লিক প্রকৃতির, কিন্তু থ্যালিয়াম অক্সাইড ক্ষারীয় প্রকৃতির হয়। তো কারণ এ কি আছে, ঠিক আছে, বিবৃতি ঠিক আছে। এবং কারণ হিসেবে দেখো রিজন কি বলেছে, রিজন হিসেবে বলেছে যে BOH হোল সাইজ এর হাইড্রোজেন বন্ধন গঠনে সক্ষম হয় এটি পলিমারিক, মানে বোরিক অ্যাসিড, এটা তো অন্য কিছু নয়, বোরিক অ্যাসিড কি হাইড্রোজেন বন্ধন করতে পারে, H বন্ধন করতে পারে, হ্যাঁ অবশ্যই হাইড্রোজেন বন্ধন করতে পারে। এ কি এ যেটা বলে সেটা ঠিক হলো, এবং আর যেটা বলে সেটাও ঠিক হলো, কিন্তু এটা কি ঠিক যে আর এর সঠিক ব্যাখ্যা হলো কি, দেখো আর কি বলেছে বিবৃতিতে, কি বলে বিবৃতি বলছে যে বোরিক অ্যাসিড আম্লিক এবং থ্যালিয়াম হাইড্রক্সাইড ক্ষারীয়। তবে এখানে এর কারণ কি এটা হতে পারে যে বোরিক অ্যাসিড একটি হাইড্রোজেন বন্ধনে সক্ষম হওয়ার জন্য এটি পলিমারিক,
না, এর কারণ এটা হতে পারে না, কিন্তু দুটোই সত্য, সত্য হচ্ছে দুটোই। তো উত্তর ফলো করছে কিন্তু অপশান বি ফলো করছে, দুটোই ঠিক, এ ও বি অপশান দুটোই ঠিক, কিন্তু কিন্তু আর এর সঠিক কারণ নয়। এটা গেল উত্তর বি অপশান। নেক্সট কোশ্চেন নম্বর 5। কোশ্চেন নম্বর 5-এ কি দিয়েছে দেখো, কোশ্চেন নম্বর 5-এ এর বিবৃতি কি পড়েছে পড়ো ভালো করে। বলেছে যে BF3 এর বন্ধন দৈর্ঘ্য কত? BF3, তো BF3 বন্ধন মানে BFF, এটা এই যে BF3 এই যে বন্ধন দৈর্ঘ্য, এর মান কত দেওয়া আছে? মান দেওয়া আছে 1.30 অ্যাংস্ট্রম। এর মান কত আছে? 1.30 অ্যাংস্ট্রম, যেটি BH সমযোজী বন্ধন ব্যাসার্ধের তুলনায় ছোট। তবে বলছে যে এই যে আমরা BF3 যদি সমযোজী এক বন্ধন তৈরি করতো, তার জন্য যে বন্ধন হতো, BF3 যদি সমযোজী এক বন্ধন করতো, তার জন্য যে বন্ধন দৈর্ঘ্য হতো, অ্যাকচুয়াল BH3 যে বন্ধন দৈর্ঘ্য তার থেকে কম হয়, এটা বিবৃতি দেওয়া আছে। এটা ঠিক না ভুল? এটা অবশ্যই ঠিক। অ্যাকচুয়াল BF3 বন্ধন দৈর্ঘ্য যদি BF3 পুরোপুরিভাবে সমযোজী প্রকৃতির হতো বা পুরোপুরি সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকতো, তখন বন্ধন এটা বেশি হতো, এটা কম হতো। মানে এখন কিন্তু এটা কম হয়। এর কারণ কি? এর কারণ হিসেবে দেখো কি বলেছে, বলেছে বোরনের ফাঁকা টুপি কক্ষকের সঙ্গে এফ এর পূর্ণ টুপি কক্ষকের পিপাই পিপাই অভিলেপন হয়, ফল এবং প্রতিটি বি এ বন্ধন সমতুল্য হয়। তার মানে কি বললো, এখানে কি আছে? টুপি কি আছে? ফাঁকা আছে বোরনের, কারণ বোরনে তো অষ্টক পূরণ হয়নি। তো বোরনে যেহেতু অষ্টক পূরণ হয়নি, তাই টুপিতে ইলেকট্রন ফাঁকা আছে, এবং একই সাথে সাথে এফ এর কি আছে? এফ এর টুপি পূর্ণ আছে। এফ এর টুপি কি আছে? পূর্ণ আছে। এফ এর টুপি পূর্ণ থাকায় এবং বোরনের টুপি ফাঁকা থাকায় বোরন এফ থেকে বোরনকে কী করবে? ইলেকট্রন দেবে, দিয়ে কী করবে? পিপাই পিপাই অভিলম্বন ঘটিয়ে ব্যাক বন্ডিং তৈরি করে পাই বন্ধন তৈরি করতে পারে। আর আমরা জানি পাই বন্ধন মানে দ্বিবন্ধন, আর দ্বিবন্ধনের বন্ধন দৈর্ঘ্য সিঙ্গেল বন্ধনের থেকে কম হয়। দ্বিবন্ধনের বন্ধন দৈর্ঘ্য এক বন্ধনের থেকে কম হয়। তাই আমাদের এখানে উত্তরের অনুসারে কি আসবে? আমাদের এ কি ঠিক বলেছে? অবশ্যই এ ঠিক বলেছে। এ কি বলেছে দেখে নেওয়ার একবার। BF3 এর বন্ধন দৈর্ঘ্য 1.30 অ্যাংস্ট্রম, যেটি বি এবং এফ এর সমযোজী ব্যাসার্ধের তুলনায় ছোট হয়। এটা ঠিক। আর হিসেবে কি বলেছে? রিজনিং বলেছিল বি এর ফাঁকা টুপি কক্ষকের সঙ্গে এফ এর পূর্ণ টুপি কক্ষকের পিপাই পিপাই অভিলেপন হয় এবং প্রতিটি বি এ বন্ধন সমতুল্য হয়। এটাও ঠিক, এবং এ হলো আর সঠিক কারণ। তাই উত্তর আমাদের যাবে কি? পুরোপুরি উত্তর দেবে অপশান এ। নেক্সট কোশ্চেন নম্বর 6। নেক্সট কত নম্বর কোশ্চেন? কোশ্চেন নম্বর 6। 6 নম্বর কোশ্চেন পড়ো ভালো করে, দিয়ে উত্তর করো। অপশান এতে, বিবৃতি এতে কি বলেছে? বিবৃতি এতে বলেছে যে বোরন BF6 3- তৈরি করতে পারে না। বলছে কি বোরন কি তৈরি করতে পারে না? BF6 3- তৈরি করতে পারে না। তাই বোরন কি করতে পারে? বোরন F6 তৈরি করতে পারে না। কারণ কি বলেছে এখানে? কারণ বলেছে যে, আর কি বলেছে দেখো, বলেছে যে কারণ বলেছে যে বোরনের আকার খুবই ছোট। হ্যাঁ, আমরা জানি বোরনের আকার যেহেতু খুবই ছোট, তাই বোরন কি করতে পারে না? বোরন BF6- তৈরি করতে পারে না। তাই এটাও ঠিক এবং এটাও ঠিক, অর্থাৎ এ এবং আর দুটোই ঠিক। কিন্তু কিন্তু আর কি এর সঠিক ব্যাখ্যা হলো? আকার খুবই ছোট, ঠিক আছে, তার সাথে সাথে কি হতো, কি আছে? এই যে কারণ যেটা বলেছে না, বলেছে আকার ছোট, কিন্তু আকার ছোটোর জন্য যেটা সম্ভব নয়, তার সাথে সাথে বলতে হবে কি আমাদের বোরনের কি নেই? ফাঁকা ফাঁকা ডি উপকক্ষ নেই। ফাঁকা কি নেই? ডি উপকক্ষ নেই। আর যেহেতু ফাঁকা ডি উপকক্ষ নেই, মানে কোনো ডি ফাঁকা কি? এ তো ডি উপকক্ষই নেই, ডি উপকক্ষই নেই বোরনের। যেহেতু বোরনের ডি উপকক্ষ নেই, তারও সেজন্য বোরন তার যোজ্যতা বেশি বাড়াতে পারে না, 4 পর্যন্ত বাড়াতে পারে, প্লাস 6 নম্বর জানস্তার অবস্থায় যেতে পারে না। সেটা হচ্ছে আমাদের সঠিক কারণটা হতো আমাদের এইরকম, যদি বলতো বোরনের ডি উপকক্ষ নেই। তাই আমাদের বিবৃতি এ এবং আর, এ এবং এও ঠিক, আরও ঠিক, এবং আর এর সঠিক ব্যাখ্যা নয়। তাই উত্তর দেবে অপশান বি। 6 নম্বর কোশ্চেন উত্তর অপশান বি। নেক্সট কোশ্চেন নম্বর 7। 7 নম্বর কোশ্চেন বলে দেখো, বিবৃতি কি বলেছে? বিবৃতিতে যে বোরিক অ্যাসিড প্রোটন দাতা হিসাবে কাজ না করলেও ইলেকট্রন গ্রাহিতা হিসাবে কাজ করে। কি বললো? বোরিক অ্যাসিড কি? বোরিক অ্যাসিড প্রোটন দাতা, মানে বোরিক অ্যাসিড যদি আমরা H3BO3 থেকে কি বলেছে? H3BO3 থেকে আমরা কি পাই না? H+ পাই না। H+ পাই না। হ্যাঁ, অ্যাকচুয়ালি তো সত্যি, বোরিক অ্যাসিড থেকে আমরা H+ পাই না। যদি বোরিক অ্যাসিডকে জলে দ্রবীভূত করি, তখন বোরিক অ্যাসিড জলের OH- অ্যাডাপ্ট করে নেয়। জলের কি করে? তার অষ্টক পূরণ করার জন্য বোরিক অ্যাসিড জলের থেকে OH- আয়ন নিয়ে H+ আয়ন তৈরি করে। অর্থাৎ বোরিক অ্যাসিডের জলীয় দ্রবণে যে H+টা আমরা পড়ে থাকে,
সেটা অ্যাকচুয়াল কোথা থেকে আসে? সেটা অ্যাকচুয়াল আসে যে কোথা থেকে? না, জল থেকে। তাই 1 নম্বর বিবৃতি যে এটা কী বলেছে, ঠিক না ভুল? অবশ্যই ঠিক, ইলেকট্রোকাইনেস হিসেবে কাজ করে। আর কি বলেছে এখানে রিজন হিসেবে কি দেখিয়েছে দেখো, বলেছে বোরিক অ্যাসিড একটি অতি মৃদু অ্যাসিড। অবশ্য বোরিক অ্যাসিড একটি মৃদু অ্যাসিডও হয়, কিন্তু আর কি এর সঠিক ব্যাখ্যা হলো না, আর এর সঠিক ব্যাখ্যা নয়। এটা হচ্ছে কোশ্চেন নম্বর কত? 7। নেক্সট কোশ্চেন নম্বর 8। নেক্সট কত নম্বর? কোশ্চেন নম্বর 8 কি বলেছে দেখো, বলেছে যে বিবৃতি এ B2H6 মিথিলেশনের দ্বারা B2H2CH4 এ পরিণত হয়। মানে B2H6 মানে কি? B2H6 হচ্ছে ডাইবোরেন। ডাইবোরেনের যদি আমরা মিথিলেশন করি তবে তৈরি হয় কি? তবে তৈরি হচ্ছে বলে কার থেকে? বোরন, B2H6। এর যদি মিথিলেশন করা হয় তবে কী তৈরি হয়ে বলেছে? B2H6CH3 তবে বোরিক অ্যাসিড ডাইবোরেনের যদি মিথিলেশন করা হয় এটা তৈরি হয়। এটা ঠিক না ভুল? এটা তৈরি হবে। দেখো মাঝের যে এই দুটো হাইড্রোজেন তৈরি করতে পারে না, কারণ এই দুটো কোথায় থাকে? এই দুটো থাকে ব্রিজে থাকে, সেতু বন্ধনে থাকে। এই দুটো এই সেতু বন্ধনের প্রান্তীয় যে 4টে এইচ ছিল, সেই 4টে এইচ মিথাইল গ্রুপ দ্বারা CH3 গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়ে এই যৌগটা তৈরি করে। তাই বিবৃতি এটা ঠিক বলেছে। এর কারণ হিসেবে কি বলেছে দেখো, B2H6 এর দুটি হাইড্রোজেন পরমাণু সেতু বন্ধনে থাকার জন্য বি পরমাণুর সঙ্গে যুক্ত থাকে। হ্যাঁ, তো এটা কি দেখবে, এটা এই দুটো কি সেতু বন্ধনের সাথে যুক্ত থাকে, তাই এটা কার সাথে যুক্ত? বের সাথে যুক্ত থাকে। তাই এটা হলো ঠিক। এবং আর এবং এর সঠিক ব্যাখ্যা এটা হচ্ছে, আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। এই ঘটনা ঘটে বলেই H2টা এর মধ্যে থেকে যায়, দিয়ে নইলে তো 6টা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে যেত। যেহেতু এইচটা কোথায় থাকে? সেতুতে উপস্থিত থাকে, তাই এটি আর কিসে অংশগ্রহণ করতে পারে না? সেটি বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। নেক্সট কোশ্চেন, এটা উত্তর গেল, এর উত্তর হলো অপশান এ। 8 নম্বর উত্তর হলো অপশান এ। নেক্সট কোশ্চেন 9 নম্বর কোশ্চেনে কী বলেছে দেখো, বলেছে যে বিবৃতি বোরাজিনকে অজৈব বেঞ্জিন বলা হয়। এটা ঠিক না ভুল? দেখো এর আগেও অনেক ব্যাখ্যায় বলেছিলাম আমি, বোরাজিনকে অজৈব বেঞ্জিন বলা হয় তার কারণ বোরাজিন এবং বেঞ্জিনের স্ট্রাকচার আইডেন্টিক্যাল। বোরন এবং বেঞ্জিনের স্ট্রাকচার যেহেতু আইডেন্টিক্যাল, তাই বোরাজিনকে অজৈব বেঞ্জিন বলা হয়। তবে বিবৃতি এ কি ঠিক? বিবৃতি আরে কি বলেছে দেখো, এখানে রিজন কি দেখিয়েছে, বলছে বোরাজিন HCl এবং Br2 প্রভৃতির সঙ্গে যুত বিক্রিয়া এবং প্রতিস্থান বিক্রিয়া করতে পারে। হাইড্রোজেন প্রথমে বেঞ্জিন পারে কি? HCl এবং Br2-র সাথে যুত বিক্রিয়া এবং প্রতিস্থান বিক্রিয়া তৈরি অংশগ্রহণ করতে। হ্যাঁ, কে? বেঞ্জিন পারে। যেহেতু বেঞ্জিন পারে তাই বোরাজিনও পারে, সেজন্য বোরাজিন এবং বেঞ্জিন হচ্ছে সেম টাইপের যৌগ। তাই আমাদের উত্তর এখান থেকে ওভারঅল উত্তর আসলো এ এবং আর উভয় সঠিক, এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। বললো কি এ এবং আর উভয় সঠিক এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা, তাই অপশান এ। নেক্সট কোশ্চেন নম্বর 10। 10 নম্বর কোশ্চেনে কী বলেছে দেখো, বলেছে যে বোরাক্স বিট পরীক্ষায় AL3 এর প্রয়োজন নয়। বলছে বোরাক্স বিট পরীক্ষা AL3 এর জন্য প্রযোজ্য নয়। আমরা জানি হ্যাঁ অবশ্যই বোরাক্স বিট পরীক্ষা AL মানে অ্যালুমিনিয়াম 3 নম্বর স্টেট জ্বালানি স্তর অবস্থার জন্য প্রযোজ্য হয় না। এর কারণ কি বলেছে? Al2O3 জলে অদ্রাব্য। হ্যাঁ, ওইটাও ঠিক, জলে এটা অ্যালুমিনিয়াম অক্সাইড কি জলে অদ্রাব্য, আর হচ্ছে ঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা হবে না। তাই উত্তর হচ্ছে আমাদের অপশান বি।